ওকে, তোমাদের এই উদ্ভিদ শারীরতত্ত্ব, এটা হচ্ছে তুমি যদি সিনিয়রদের কাছে জিজ্ঞেস করো যে তোমাদের বোটানিতে সবচেয়ে কঠিন লাগতো কোন চ্যাপ্টার, তারা বলবে উদ্ভিদ শারীরতত্ত্ব। আমরা কিন্তু সেকেন্ড পেপারে পড়ছি 3 থেকে 8 পর্যন্ত কিন্তু লেখা আছে মানব শারীরতত্ত্ব, মানে হিউম্যান ফিজিওলজি। আর এখানে কি আছে? উদ্ভিদ শারীরতত্ত্ব, প্লান্ট ফিজিওলজি। তো প্লান্ট ফিজিওলজিতে কি কি আসলে আছে, কি কি লাগবে সেগুলো আমরা দেখবো, যে উদ্ভিদের দেহে কী কী ঘটে, প্লান্ট ফিজিওলজির কন্টেন্ট কী কী আছে। তো তার আগে যেহেতু বলছি, তারা বলতো সব থেকে কঠিন অধ্যায় কোনটা, বলো, নামটা উচ্চারণ করো, উদ্ভিদ শারীরতত্ত্ব। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কী হবে জানো? এবং না, আগে তারা কি বলতো, তারা বলতো হচ্ছে, স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করলে ওরা বলবো ওদের লাইফটা হেল করে দিয়েছে কোন অধ্যায়, লাইফ হেল করে দিয়েছে কোন অধ্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব। তাহলে লাইফ হেল করে দেওয়া অধ্যায়ের জনক কি হবে? হেলস। ঠিক আছে, তাহলে বলো লাইফ হেল করে দিবে কে? স্টিভেন হেলস। মনে থাকবে? তাহলে স্টিভেন হেলস হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। ওকে, নেক্সট কি, যে এখানে আসলে কি কি কন্টেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। তোমরা সবাই বলো তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নাম কি? সালোক সংশ্লেষণ বিক্রিয়া। গুড। সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম বলতে পারবা? দেখো, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ বিক্রিয়াতে কি কি বিক্রিয়া করে? কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করে? গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই পানি আর কি? অক্সিজেন। তাহলে গ্লুকোজ, পানি আর কি? অক্সিজেন। এখন দেখো, এটা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার কথা বললাম। তাহলে এই যে উৎপন্ন হওয়া গ্লুকোজ, এই গ্লুকোজটা কোষে শক্তি উৎপন্ন করার কাজ করে। কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেন। গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? শক্তি, পানি আর কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? শ্বসন। তাহলে খেয়াল করো, দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ার কথা আমরা দেখলাম, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এই দুইটা হচ্ছে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই দুইজন। এখন যদি আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব ভালোভাবে ডিসক্রাইব করতে চাই, সেক্ষেত্রে আমাদের জানতে হবে এদের মধ্যে কি কি লাগবে। কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো কি উদ্ভিদকে নিতে হবে না কালেক্ট করতে হবে? এখন উদ্ভিদ, একটা উদ্ভিদ মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদ। তোমরা জানো যে আমি অনেক ভালো গাছ আঁকাই, উদ্ভিদ আঁকাইতে পারি। এটা হচ্ছে উদ্ভিদের মূল, তাই না? ওকে, এই যে উদ্ভিদটা আমরা আঁকলাম, এই উদ্ভিদটা পানি নিবে কোন জায়গা থেকে? মাটি থেকে। পানি নিবে কি থেকে? মাটি থেকে পানি নিয়ে উপরে এসে উঠাবে। আর এই সালোক সংশ্লেষণ বিক্রিয়া কোথায় হয় তোমরা জানো? কোথায় হয়? পাতায় হয়, তাই না? এই যে পাতায় হচ্ছে পানিটা আসবে। তাহলে এই যে উদ্ভিদ মাটি থেকে পানি নিয়ে যাবে, তাহলে পানি যে লাগতেছে সালোক সংশ্লেষণে, সেই পানি সে কোন জায়গা থেকে কালেক্ট করতেছে? মাটি থেকে। মাটি থেকে যখন সে পানি নিবে, মনে রাখবা এই মাটিতে উদ্ভিদের অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। অর্থাৎ সালোক সংশ্লেষণ এবং শ্বসন বিক্রিয়া ঘটানোর জন্য অনেক এনজাইম লাগে, লাগে না? অনেক আয়ন লাগে, লাগে কি না? আবার দৈহিক বিভিন্ন কাজের জন্য কি বিভিন্ন রকম খনিজ লবণ প্রয়োজন হয়। তাহলে উদ্ভিদ এই খনিজ লবণগুলোকে আসলে কোন জায়গা থেকে সংগ্রহ করবে? মাটি থেকে। তাহলে খনিজ লবণগুলোকেও মাটি থেকে সে সংগ্রহ করে। কিন্তু কিভাবে নেয়? যখন সে পানি সংগ্রহ করে, যখন সে পানি পরিশোষণ করে, পানি যখন সে শোষণ করে নিয়ে যায়, সাথে সাথে কেও পরিশোষণ হয়ে যায় খনিজ লবণ। কারণ এই পানির মধ্যে লবণগুলো কি অবস্থায় থাকে? আয়ন অবস্থায় থাকে। কি অবস্থায়? তাহলে ওরা যখন পানি নেয়, তখন এই খনিজ লবণটাও কি হয়? পানির সাথে উদ্ভিদের দেহে চলে যায়। তাহলে এই প্রসেসটার নাম কি বলি আমরা? খনিজ লবণ পরিশোষণ। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি নিয়ে পড়বো জানো? সালোক সংশ্লেষণ, শ্বসন, খনিজ লবণ পরিশোষণ। আরেকটা পয়েন্ট আছে, এই যে পানি উদ্ভিদ নেয়, পানি নেওয়ার জন্য উদ্ভিদের একটা আর্জেন্সি দরকার হয়, টানের দরকার হয়। আসলে আমাদের আশেপাশে যত উদ্ভিদ তুমি দেখো, ধরে নাও এই উদ্ভিদটা অনেক বড়, ধরি আমরা এ হচ্ছে 100 লিটার পানি নেয়। কত লিটার পানি নেয়? তুমি শুনলে অবাক হওয়া, 100 লিটার পানি নিয়ে যাওয়ার পরে সে এখান থেকে পানি বের করে দেয় কত লিটার জানো? 99 লিটার। তা নিচ্ছে কত লিটার? 100 লিটার। বের করে দিবে কত লিটার? তো বলতো সে কত পার্সেন্ট পানি বের করে দেয়? 99% পানি। কত পার্সেন্ট পানি? 99% পানি সে বের করে দেয়। এই যে বের করে দেয়, কিন্তু তুমি এবার বলবা স্যার পানি যদি বের করে দেয় বুঝলাম, তাহলে পানি গাছ থেকে কি টপ টপ করে পানি পড়ে নাকি? পানি কি পড়ে গাছ থেকে? তাহলে এই পানিগুলো সে আসলে কিভাবে বের করে দেয়? এই বের করে দেয় হচ্ছে
বাষ্প আকারে। তার মানে উদ্ভিদ যত পানি নেয় সবটুকু সে ব্যবহার করে না, মাত্র কত পার্সেন্ট তাহলে ব্যবহার করে? 1%। তাহলে 1% ব্যবহার করে, বাকি 99% কি করে? বাইরে বের করে দেয়। ঠিক আছে, যে 99% বের করে দেয় সে 99% সে বাষ্পাকারে বের করে। এই বাষ্পাকারে পানি যে বের হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রস্বেদন। তার মানে আমরা দেখব উদ্ভিদের শারীরতত্ত্বে গুরুত্বপূর্ণ 4টা বিষয় কি কি, তাহলে বলো। প্রথমে আমাদের বইয়ে আছে খনিজ লবণ পরিশোষণ, তারপরে কি আছে? প্রস্বেদন, তারপর আছে কি? সালোক সংশ্লেষণ, তারপর কি? এই 4টা পার্ট মিলে আমাদের এই অধ্যায়টা তৈরি হয়েছে। তো আমরা শুরু থেকে শুরু করব। এখন চলো প্রথমে আমরা পড়বো তাহলে কোনটা? খনিজ লবণ পরিশোষণ। এখন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, তোমরা সবাই কলম হাতে নিও, আমি বইয়ের যেখানে ফাঁকা থাকবে সেখানে একটু গোল্লা টোল্লা করে আমি কিছু জিনিস লিখে দিব, সেগুলো পড়াই দিব। চলো খনিজ লবণ পরিশোষণ দিয়ে শুরু করি। অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। ওকে, প্রথমে দেখাবা যে কতগুলো উপাদান উদ্ভিদ শোষণ করে? অনেক। তার মধ্যে অত্যাবশ্যকীয় মানে শোষণ না করলে উদ্ভিদ মারা যাবে কয়টা? 17টা। কয়টা? 17টা। এই 17টা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো এই 17টার মধ্যে আসলে কোনটা কয় প্রকার বা কি কি আছে, কোনটা বেশি লাগে কোনটা কম লাগে, এভাবেই আমরা এটা মনে রাখার চেষ্টা করবো। তো চলো আমরা এবার হচ্ছে ওই কনটেক্সটটা পড়ি। প্রথমে সবাই এই 17টা আমরা একটু যে কোনো এক জায়গায় 17 লিখে গোল দিই। তুমি এরকম করে লিখতে পারো দুইটা জিনিস, মানে দুই ভাগে ভাগ করতে পারো। প্রথমে একটা হচ্ছে ম্যাক্রো আর আরেকটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো মানে সেটা কেমন লাগে, বেশি নাকি কম? ম্যাক্রো মানে কি? বেশি। আর মাইক্রো মানে কি? কম। তাহলে যে উপাদানটা বেশি বেশি লাগবে তাকে আমরা কি বলবো? মাইক্রো। আর যে কম কম প্রয়োজন তাকে আমরা কি বলবো? মাইক্রো। কি বলতেছি? বেশি লাগলে কি হবে? ম্যাক্রো, আর কম হইলে কি হবে? মাইক্রো। আচ্ছা, এখন 17টার মধ্যে কয়টা মাইক্রো কয়টা ম্যাক্রো এটা তোমাকে প্রথমে মুখস্থ করে চিন্তা করা লাগবে না। সিম্পলি তুমি মাথায় রাখো 17 সংখ্যাটারে তুমি দুই ভাগে চিন্তা করো। আমি যদি তোমার বলি একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 8। এখন বড়, আচ্ছা এটা তো মনে হয় উপরে লিখলে দেখা যাবে না। 9 আর 8, 9 আর 8-এর ক্ষেত্রে দেখো কে বড়? 9 বড় নাকি 8 বড়? 9 বড়। কে বড়? 9 বড়। তাহলে আমরা মাথায় রাখবো 9 আর 8-এর মধ্যে 9 যেহেতু বড় তাহলে 9 কার সাথে যাবে? 9 যাবে হচ্ছে, তাহলে 9টা কি হবে? ম্যাক্রো, আর 8টা কি হবে? মাইক্রো। মনে থাকবে? তাহলে 9টা হচ্ছে ম্যাক্রো, 8টা কি? মাইক্রো। ওকে, তাহলে এরপরে আমরা এই সিকোয়েন্সটাকে আর দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে স্যার? একটা হচ্ছে মাটি থেকে, উদ্ভিদ মাটি থেকে কতগুলো নেয় আর বায়ু থেকে কতগুলো নেয়। দেখো আমি যদি বলি তোমাকে মাটি থেকে নেয় হচ্ছে 14টা, তাহলে বলতো বায়ু থেকে কয়টা নিবে? 3টা। ঠিক আছে, তাহলে মাটি থেকে নিবে 14টা, বায়ু থেকে কয়টা নিবে? বায়ু থেকে যে 3টা নিবে সেই 3টা কারা জানো? বলতো অ্যালডিহাইডের সংকেত কি? সি বন্ড সিএইচও। শুধু সিএইচও না, তাহলে কি কি নিবে বলো? বায়ু থেকে নিবে অ্যালডিহাইড, মানে কে কে বলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ক্লিয়ার? তাহলে উদ্ভিদ বায়ু থেকে কি কি নিবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সিএইচও। ঠিক আছে, এই 3টা বাদে বাকি সব সে কোন জায়গা থেকে নিবে? মাটি থেকে। পারবো আমরা? হ্যাঁ, কমন নেয়, মানে অনেকগুলো কমন আছে, বাট মাটি থেকে, বায়ু থেকে ওই 3টা নিশ্চয় নিবে, আর বাকি সব নিবে মাটি থেকে। আমরা এটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি। কি? সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আয়ন। মানে সহজ কথা, পজিটিভ আয়ন কারা? ক্যাটায়ন। আর নেগেটিভ আয়ন কারা? অ্যানায়ন। তো ক্যাটায়ন আর অ্যানায়নে যদি আমরা ভাগ করি তাহলে আমি তোমাকে দুইটা সংখ্যা বলবো, তুমি সেই সংখ্যা দুইটা বসাবা। সংখ্যা দুইটা হচ্ছে 10 এবং 7। এখন দেখো পজিটিভ আর নেগেটিভ স্বাভাবিকভাবে কে বড়? নেগেটিভ বড় নাকি পজিটিভ বড়? 10 আর 7 কে বড়? তাহলে আমরা কি মাথায় রাখবো? 10 কার হবে? ক্যাটায়ন। 7 কার হবে? অ্যানায়ন। তাহলে বলো এই 17টার মধ্যে 10টা কি থাকে? ক্যাটায়ন, আর 7টা কি থাকে? অ্যানায়ন। ওকে, 10টা হচ্ছে ক্যাটায়ন, 7টা কি? অ্যানায়ন। অনেক আগে চলে আসছো আজকে, বই আনছো? হ্যাঁ ঠিক আছে, ওইখানেও লিখবো, আমরা ওই ভেতরেও লিখবো। ওকে, এখন তাহলে সবাই একবারে আমরা রিভিশন দিই। তাহলে বলো 17টার মধ্যে ম্যাক্রো কয়টা? ম্যাক্রো মাইক্রো। ম্যাক্রো হচ্ছে 9টা, মাইক্রো কয়টা? 8টা।
মাটি আর বায়ু, মাটি থেকে কয়টা 14, বায়ু থেকে 3টা, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন কয়টা 10টা, অ্যানায়ন 7টা। এখন ম্যাক্রো কারা কারা তোমাদের সেই ছোটবেলা সেই সূত্রে চলে যাও, ছোটবেলায় যা পড়তা মনে আছে, কি পড়তা, MgK, এই ক্যাফেতে কিন্তু এফই ছোট হাতের, ক্যাফে ফর কি নাইস, নাইট্রোজেন বড় হাতের, চপ CHOPS, তাহলে কি কি MgK ক্যাফে ফর নাইস চপস, মানে কি কি হবে বলো, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইসতে নাইট্রোজেন শুধু হবে, হ্যাঁ ফরতে কিছু নাই, চপসতে সবগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এইগুলো সব কি ম্যাক্রো। তাহলে ম্যাক্রো উপাদান কি কি, MgK ক্যাফে ফর নাইস চপস, কি কি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, চপস। ওকে, আচ্ছা এখন চলো নেক্সট আসলে আমরা কি পড়বো, দেখো পরের টপিকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং কনফিউজিং কোয়েশ্চেন কি আসবে জানো, সেটা কি আসবে, আসবে হচ্ছে আয়রন, পরীক্ষাতে আসবে আয়রন বা লৌহ কেমন মৌল, মাইক্রো নাকি ম্যাক্রো, লৌহ কেমন, এদিকে দাগ হয়ে গেছে, লৌহ কেমন মৌল বলো, মাইক্রো না ম্যাক্রো, এটা তো তুমি এটা দেখে দেখে তোমার তখন ভাবতে হবে MgK ক্যাফে ফর, তখন ক্যাফেতে দেখা গেলো ফে তুমি বলে ফেললাম, ভুল করে মাথায় চলে আসছে, এই জন্য এটা কি করে মনে রাখতে হবে, এখন আমাকে তোমরা বলো যে তোমরা সবাই মাইক্রোতে উঠছো, অনেকে মাইক্রোর মধ্যে জন্মগ্রহণ করছে, এমনও হইতে পারে তো হসপিটালে যাওয়ার সময় রাস্তায় অ্যাম্বুলেন্সে জন্মগ্রহণ করছে, তাই না, অনেকে বাসায় আসছে প্রথমবার মাইক্রোতে করে, তাই না, এখন দেখো কে কে আসছো, অনেকে আসছো না, মনে আছে না তোমাদের, হ্যাঁ হ্যাঁ, এখন এখন মনে রাখবা এই যে তোমাদের যে মাইক্রো, বলো এই যে মাইক্রো যে গাড়ি, এগুলো সব কি দিয়ে তৈরি হয়, টিন দিয়ে নাকি লোহা দিয়ে, লোহা দিয়ে, তাই সহজ কথা, মাইক্রোতে কি থাকবে, লোহা থাকবে, মাইক্রোতে কি থাকবে, আয়রন থাকবে, মানে আয়রন কার অংশ, মাইক্রোর অংশ, মনে থাকবে, তাহলে আয়রন কার অংশ, একবারে একবারে চোখ বন্ধ করে 1 সেকেন্ডে অ্যান্সার করে দিতে হবে যে লৌহ কই, মাইক্রো নাকি ম্যাক্রো, মাইক্রো, আর লৌহ কই থেকে, মাইক্রোর মধ্যে থাকে, কথা শেষ। ওকে ডান, এবার চলো এবার আমরা একটু বই থেকে পড়বো কি, যে খনিজ লবণ পরিশোষণের অঙ্গ কি কি আছে, দেখো মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ অঞ্চলের মানে আসলে কি, কালার চেঞ্জ করা লাগবে, ওকে দেখো বলছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে, কোন উদ্ভিদ, স্থলজ মানে যারা স্থলে আছে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ অঞ্চলই হচ্ছে লবণ পরিশোষণের অধিক মানে অধিক কার্যক্ষম আর কি। এবার দেখো মূল রোম, আরেকটা কি আছে, সহজ কথা, মূল রোম আর হচ্ছে নবগঠিত কোষ অঞ্চল, এটা কারা বোঝাই দিব। আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি বলছে, দেখো যারা স্থলে বাস করে না, যারা স্থলজ উদ্ভিদ আর কি, তাদের মাটির নিচে মূল যায়, সেই মূলের সাহায্যে ওরা কি করে, পানি উপরে নিয়ে আসে, কিন্তু যে জলজ উদ্ভিদ সে তো পানির মধ্যে বসে আছে, তাহলে তার কোন অংশ আসলে পানি নিবে, সারা দেহ, তার মানে সকল অংশ, ঠিক আছে, সহজ করে বললে কি সব অঙ্গই লবণ পরিশোষণ করে, তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে ওইটা, আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, সকল অঙ্গ, কি বললাম, জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, সকল অঙ্গ, এই দুটো পয়েন্ট মার্ক করে ফেলতে হবে। ওকে এবার দেখো বুঝাই দিব আমি, তার আগে এই লাইনটা পড়ি, খনিজ লবণ সবসময় কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে, কি হিসেবে, এই লাইনটা মার্ক করবা, আয়ন হিসেবে পরিশোষিত হয়ে থাকে। তো চলো আমরা এবার পড়বো হচ্ছে ওইটা একটু দেখাই দিলে, মূলরোম নবগঠিত কোষ অঞ্চল, এরা আসলে কারা স্যার, দেখো তো মনে করো এই যে সেই উদ্ভিদ, এটা হচ্ছে এর মূল, তো মনে করো মূল এখান থেকে বৃদ্ধি পাচ্ছে, এই যে কোষগুলো এখান থেকে কি হবে, তো এটা সেই নবগঠিত কোষ অঞ্চল, হ্যাঁ, আর মূলের গায়ে এরকম কারা থাকে, মূলরোম থাকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস পড়বো, তাহলে বলো তো খনিজ লবণ কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে, কি হিসেবে, এখন আমাদের বই আছে কোন কোন আয়ন দ্রুত শোষিত হয়, কোন কোন আয়ন ধীরে ধীরে শোষিত হয়, তো মার্ক করে ফেলতে পারবা, তার আগে আমি একটু পড়াই দিব, দেখো আগে তাহলে এখানে আগে তুমি মার্ক করো তারপরে পড়াচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট, এরা কেমন শোষিত হয়, দ্রুত, এবং ক্যালসিয়াম আর সালফেট কেমনভাবে শোষিত হয়, মন্থর, মন্থর মানে কি ধীরে ধীরে শোষিত হয়। ওকে চলো তাহলে এটা কিভাবে মনে রাখতে হয়, দেখো আগে তোমাদের আমি বুঝাই দিই, মনে করো দ্রুত শোষিত হয় কে, কি বললাম, পটাশিয়াম আর নাইট্রেট,
আর ধীরে ধীরে শোষিত হয় কে? ক্যালসিয়াম আর কে? সালফেট। মনে হয় একটু কালার চেঞ্জ করা দরকার ছিল। ওকে, ক্যালসিয়াম আর সালফেট। দেখো তাহলে দ্রুত আর ধীরে ধীরে। এখন তুমি নর্মালি কিভাবে মাথায় রাখতে পারো? মনে করো তোমরা জানো আমি অনেক সুন্দর গরু গাধা এগুলো আঁকাইতে পারি। তো মনে করো এটা হচ্ছে একটা গাধা। তো এই গাধার পিঠের উপরে যদি তুমি একটা বস্তা দাও, এটা মাথা। দেখো যদি তুমি একটা গাধার উপরে একটা বস্তা দাও আর একজনের উপরে কয়টা বস্তা দিছো? দুইটা। তো মনে করো এরা হচ্ছে এখানে ওদের আসতে হবে। বলো কোন গাধাটা দ্রুত আসতে পারবে? এরকম করে কি দেখাচ্ছে? আগে বলো যার পিঠে কি একটা বস্তা। দেখো তো এই চারজনের মধ্যে একটা বস্তা কার পিঠে? পটাশিয়াম আর নাইট্রেট। তাহলে ওরা কি হবে? দ্রুত আসবে। বুঝতে পারছো? হ্যাঁ। আর ক্যালসিয়াম সালফেট কি হবে? ওদের পিঠে দুইটা করে বস্তা আছে, তাহলে ওরা কি হবে? ধীরে ধীরে শোষিত হবে। মনে থাকবে? সিম্পলি মাথায় রাখবা। আর যদি তোমার না ভাই এগুলো আমি পড়বো না, আমি কি পড়বো? আমি একটু ইন্টারেস্টিং জিনিস পড়বো। কি পড়বো তাহলে? মনে করো এই যে সৌরভ সৌরভ আমাকে এসে বলছে ভাইয়া আমি তো ব্যর্থ। আমি বললাম কী হয়েছে তোমার? না আমি ব্যর্থ, আমার কথা কেউ শোনে না, আমার কথায় কেউ পটে না। তুমি বলছে কি তুমি কতদিন ধরে? না ভাই আমি তো 2-3 দিন ধরে চেষ্টা করতেছি। কারণ না আমি তখন কি বললাম, না আসলে হয় না, কারণ কেউই দ্রুত পটে না। কি হবে? দ্রুত পটে না, মানে পটাশিয়াম আর নাতে কি নাইট্রেট। তাহলে কি মনে রাখবা? দ্রুত পটে না। ঠিক আছে, তাহলে দ্রুত পটাশিয়াম আর নাইট্রেট কি হবে? দ্রুত পটাশিয়াম নাইট্রেট। বুঝছো সৌরভ? এই জন্য আমরা সিঙ্গেল। ঠিক আছে, ওকে। এখন চলো নেক্সট। এরপরে হচ্ছে আচ্ছা এটা সাইডে সরাই দিই। হ্যাঁ, এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পড়বো যে কার আসলে কি লাগবে সেটা মনে রাখতে হবে। দেখো প্রথমে আমাদের বইয়ে আছে, আগে আমি তোমাদের একটু দেখাই বই থেকে। দেখো তো কি কি আছে একটু খেয়াল করি। এখানে পড়া হয়ে গেছে। বলছে কি ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অনুগঠনের জন্য দরকারি। মানে ক্লোরোফিল তৈরি করার জন্য কোন আয়ন লাগবে? ম্যাগনেসিয়াম লাগবে। ফসফরাসের অভাবে পাতা ও ফল ঝরে পড়ে। আসলে তোমাদের বইয়ে ফুল লেখা আছে, সমস্যা নেই। ফুল পাতা ফল পাতা আমরা পাশে লিখবো। আমরা পড়বো হচ্ছে ফল পাতা। আমি পড়াই দিচ্ছি তোমাদের একটু পরে। ফল পাতা ঝরে পড়ে কার অভাবে? ফসফরাসের অভাবে। দেখো তো এই পরের লাইনে কি লেখা আছে? সিলিকন কার জন্য গুরুত্বপূর্ণ? ঘাসের জন্য সিলিকন। সোডিয়াম C4 উদ্ভিদের জন্য। কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিউকোয়েমের জন্য। আর আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য। এগুলো সবই আমরা পড়বো, কিন্তু আরও অনেক সুন্দর করে পড়বো। তো প্রথমে আসো, প্রথমে পড়বো হচ্ছে বলো ম্যাগনেসিয়াম কার জন্য লাগবে? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল তৈরির জন্য কি লাগে? ম্যাগনেসিয়াম। তুমি পারবা। এবার দেখো পরেরটা খেয়াল করো। মনে রাখবা ফল পাতা ঝরে পড়ে কার হবে? তোমাদের বইয়ে ফুল আছে, সমস্যা নেই, ফল পাতা ফুল পাতা মনে রাখবা। আমি তোমাদের বই আছে পাতা ও ফল না, কিন্তু আমরা কি পড়বো? ফল পাতা। ফতে কি হবে? ফসফরাস। তাহলে মনে রাখবা ফল পাতা ফসফরাস। কি মনে রাখবা? ফল পাতা ফসফরাস। রিপিট করো, কি পড়বো আমরা? ফল পাতা ফসফরাস। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল লাগবে হচ্ছে না, সরি ম্যাগনেসিয়াম লাগবে ক্লোরোফিলের জন্য। আর ফল পাতা লাগবে কার জন্য? ফসফরাস। না কার জন্য না, ফসফরাসের অভাবে কি হয়? ফল পাতা ঝরে পড়ে। ওকে, এটা তুমি এমনি পারবা, কিন্তু পরে দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগে আমাকে বলো ঘাসের ইংলিশ কি? তাহলে গ্রাসের বাংলা কি? খাও তোমরা? হ্যাঁ অবশ্যই খাও। ওরে ফিওরি, গরু ঘাস খায়, আমরা গরু খাই? ও মাই গড। ওকে, তাহলে তো সবই খাই আমরা আসলে। এখন দেখো গ্রাস, এই ঘাস পরে বই আছে, ঘাসের জন্য কিভাবে পড়বো দেখো। গ্রাসি কি করবা? গ্রাসি। তাহলে কি হবে? গ্রাসের জন্য কি গুরুত্বপূর্ণ? সিলিকন। মনে থাকবে? তাহলে গ্রাসিতে কি হবে? গ্রাস সিলিকন। আচ্ছা তারপর বলো তো ভাইয়া, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর বলো পারে না? A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট। না, C ফর কি হবে? C ফর সোডিয়াম। আজকে দেখে মনে রাখবা কি হবে? C ফর সোডিয়াম। তাহলে A ফর অ্যাপেল, B ফর বল, C ফর
সোডিয়াম। তাহলে C4 উদ্ভিদের জন্য কি লাগবে? C4 উদ্ভিদে কি লাগবে? সোডিয়াম। C4 সোডিয়াম। ওকে, আচ্ছা ভালো কথা। এবার আমাকে বলো, বাসায় কখনো নাট বল্টু লাগাইছো? নাট বল্টু মানে, আচ্ছা নাট বল্টু লাগানো লাগবে না, তোমরা সরি তোমরা হচ্ছে পানির বোতল খুলছো, এই যে দেখছো খোলা যাচ্ছে না, কত শক্ত হয়ে গেছে, খুলতে দিচ্ছে না আমাকে। আসলে এইদিকে কি খোলে? খোলে কোন দিকে? এইদিকে। আমি তো এইদিকে খোলার চেষ্টা করছি, দেখছো? দেখো তাহলে খেয়াল করো, এইদিকে হচ্ছে কি হয়, বন্ধ হয়ে যাবে। তাহলে নাটগুলো সবসময় কি এইদিকে বন্ধ করতে হয়। ঠিক আছে, ভালো কথা। এখন দেখো, একটা নাট আগে আমি আঁকাই, তোমরা বুঝতে পারবা না। দেখো এটা আমাকে একটা নাট, হ্যাঁ, এই নাটটা কি করতে হবে? এই দিকে ঘুরাইতে হবে। কোন দিকে ঘুরাইতে হবে? এই দিকে ঘুরাইতে হবে না? তাহলে দেখো, এই যে এটাকে তীর দেওয়া থাকবে কোন দিকে? এইদিকে তীর দেওয়া থাকবে। তাহলে দেখো, এই যে আমরা কি ফিক্স করবো রে? নাট ফিক্স করব। কি ফিক্স করব? তাহলে নাট ফিক্সিং এর জন্য আমাদের কি এরকম তীর দেওয়া লাগবে। তাহলে বলো এটা কি হবে? CO, কোবাল্ট। তাহলে নাইট্রোজেন ফিক্স করব কি দিয়ে? কোবাল্ট। তাহলে মনে রাখবা, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম কি? কোবাল্ট। পারবো না আমরা? তাহলে নাইট্রোজেন ফিক্সিং লিগিউম কি হবে? কোবাল্ট। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম কি হবে? কোবাল্ট। ওকে, আচ্ছা এবার আমাকে বলো, গলগণ্ড হয় কিসের অভাবে? বলো তো, গলগণ্ড হলে কি ফুলে যায়? গলা ফুলে যায় রে? গলা ফুলে যায়? কি অবস্থা! থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। কি গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আচ্ছা ভালো কথা। কোন এলাকার মানুষের গলগণ্ড বেশি হয়? ছোটবেলায় পড়ছো। কোন এলাকার মানুষের? উত্তর অঞ্চলের মানুষের। উত্তর অঞ্চল বলতে আসলে মূলত বাংলাদেশের উত্তর অঞ্চল মানে আসলে কি, সমুদ্র থেকে তারা কি দূরে। তাহলে বলতো কোন এলাকার মানুষের বা কোন এলাকার পানিতে, মাটিতে আয়োডিন বেশি? সমুদ্রে, তাই না? কিসের অভাবে গলগণ্ড হয় বলছো তোমরা? কিসের অভাবে? আয়োডিনের অভাবে। তাহলে বলতো, একটা সামুদ্রিক শৈবাল, একটা সামুদ্রিক শৈবাল তার আসলে কি লাগবে? আয়োডিন। তাহলে সামুদ্রিক শৈবালের কি লাগবে? আয়োডিন। তাহলে সমুদ্র থাকলেই কি হবে? আয়োডিন হবে। সমুদ্র থাকলেই কি হবে? আয়োডিন। তাহলে সামুদ্রিক শৈবালে কি হবে? আয়োডিন। হু ইজ কলিং? চপল ভাই? তোমাদের কারো ভাই নাকি চপল ভাই? ধরা যাবে না, 2-3 বার দিলে তখন তো সমস্যা দেখি, অভিষেক কারো দিয়ে ধরাই দিই। তাহলে আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবাল। পারবো আমরা? ডান। তাহলে এই 4টা জিনিস পাবো তো, কি কি পড়ছি আমরা বলো? গ্রাস কি হবে? গ্রাস সিলিকন। C ফর সোডিয়াম। নাইট্রোজেন ফিক্সিং, নাট ফিক্সিং কোবাল্ট। আর সামুদ্রিক শৈবাল কি লাগবে? আয়োডিন। ঠিক আছে। আর ফল পাতা? ফসফরাস। এদিকে একটু আসো তো, এদিকে আসো, একটা ফোন ধরো। ফল পাতা ফসফরাস। আর হচ্ছে ফোন দিছিল আমাকে 2বার, দেখো কথা বলে, আমি কল দিছি, কি বলে দেখো। ফল পাতা ফসফরাস আর ক্যালসিয়াম, সরি ম্যাগনেসিয়াম কিসের জন্য লাগবে? ওকে ডান। তাহলে আমাদের এগুলো পড়া শেষ। এবার চলো একটু দ্রুত নেক্সট টপিক পড়তে হবে। এই যে খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ হচ্ছে 2টা, পাশে লিখে রাখো। কি মতবাদ? হ্যাঁ, কাক মতবাদ। কি মতবাদ? কাক মতবাদ। মানে কাকতে কি? কাতে কার্বন ডাইঅক্সাইড, নিচেটা তো হারাই গেল। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ। কি মনে রাখবা? কাক মতবাদটা কি হবে? কাক মতবাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ। আর কতে কি হবে? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। আসলে কার্বন ডাইঅক্সাইড মতবাদে কি হয়, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর এই কার্বনিক অ্যাসিডটা খুবই দ্রুত ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? H+ আর বাইকার্বনেট। এই H+ আর বাইকার্বনেট হয়। তো দেখো, এই বাইকার্বনেট হওয়ার কারণে এরা পরে বিভিন্ন, এই যে পটাশিয়াম আর H+ মানে হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়নের সাথে বিনিময় করে ওরা হচ্ছে এক্সচেঞ্জ করে। তো যাই হোক, কার্বন ডাইঅক্সাইড হওয়ার পরে, তাই কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু হয়, এই জন্য এর নাম কি? কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আরেকটার নাম কি? কন্ট্যাক্ট এক্সচেঞ্জ। এরা কি করে জানো? এরা হচ্ছে প্রথমে একে অপরের কন্ট্যাক্টে আসে। এই যে পটাশিয়াম আর হাইড্রোজেন H+ আয়ন একে অপরের কন্ট্যাক্টে এসে কাপাকাপি করে। কাঁপতে 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 এ মনে করো এর এরিয়ায় ঢুকে যায়, ও এরিয়ায় বেড়ে যায়। ঠিক আছে, দেখো পটাশিয়াম ছিল কি এখানে না, ও চলে গেছে এখানে। আর H+ ছিল এখানে, ও চলে আসছে এখানে। ঠিক আছে, কাপাকাপি করতে করতে ইন্টারচেঞ্জ করে ফেলে। এটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। একটা তারপরে হতেই তো পারে। আমার কোথায় পাইছে সেটা তো, তুই কি ডিটেলস শোনো নাই?
ডিটেলস। তাহলে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ হয়ে গেছে, দ্রুত দেখো নেক্সট। খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া, সবাই মার্ক করি। দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সক্রিয় আর একটা কি নিষ্ক্রিয় প্রক্রিয়া। এখন এগুলো অনেক ডিটেলসেও পড়ানো যায়, নর্মালিও পড়ানো যায়। তো সক্রিয় আর নিষ্ক্রিয় মানে তোমরা আমাকে বলো, সক্রিয় মানে কি শক্তি লাগবে না শক্তি লাগবে না, আর নিষ্ক্রিয় মানে কি শক্তি প্রয়োজন নেই। তাহলে এইখানে আমরা একটা কনসেপ্ট পড়বো, এবং তোমরা যারা আজকে আমি যে ক্লাস নিব তারপরে তোমরা হচ্ছে একটা যে কোনো একজন বা 2-3 জন করতে পারো, তোমরা ইচ্ছা মতো তোমরা সুন্দর একটা নোট করে আমাদের দিবা, তাতে আমি এটা শীট আকারে দিতে পারি, মানে শীট আকারে আমার কাছে রাখতে পারি আর কি, পরে যেন আমার এই কষ্ট করে করানো লাগে, যদি কোনো পরে ব্যাস কোনো সময় পড়াই তখন যেন আমি দিতে পারি। এখন শোনো, আগে দুইটা পার্থক্য বলি, একটা কি সক্রিয় আর একটা কি নিষ্ক্রিয়। এখন কিভাবে মনে রাখবা, এটা অনেক কঠিন লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু এটা আসলে 1 সেকেন্ডের পড়া। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। চলো পড়ি আগে। প্রথমে আসো, আমাকে বলো সক্রিয়তে আগে দেখো, আমি বলি শক্তি কোথায় লাগবে কোথায় লাগবে না, তাহলে শক্তি প্রয়োজন কোথায় কোথায় শক্তি প্রয়োজন? সক্রিয়তে প্রয়োজন। নিষ্ক্রিয়তে কি প্রয়োজন আছে? নাই। আচ্ছা, যেখানে শক্তি লাগবে সেখানে কোন বিক্রিয়া হবে? আমি যদি বলি শ্বসন হার কোথায় বাড়বে কোথায় কমবে, দেখো শ্বসন হার, সক্রিয়তে শ্বসন হার কি হবে? যেহেতু শক্তি লাগবে তার মানে শ্বসন হার কি হবে? বাড়বে। আর এখানে শক্তি লাগবে না, তো শ্বসন হার কি হবে? কমবে, তাই না? তাহলে বলো সক্রিয়তে শ্বসন হার কি হবে? বলো সবাই, বৃদ্ধি পাবে। আর নিষ্ক্রিয়তে কি হবে? কমবে। কিন্তু এটা যখনই বলবা তখনই তোমাকে কুট্টুস করে কেটে দিবে, কারণ সক্রিয়তে শক্তি লাগে, শ্বসন হওয়া লাগবে। নিষ্ক্রিয়তে কি শক্তির সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে এখানে কি শ্বসন হওয়া লাগবে না, এজন্য এখানে কি হবে? শ্বসনের হার কি হয় জানো? স্বাভাবিক থাকে। কি থাকে? তার মানে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, শ্বসনের হার কি থাকে এখানে? স্বাভাবিক থাকে। বোঝা গেছে? সক্রিয়তে শ্বসনের হার কি হবে? বাড়বে। আর নিষ্ক্রিয়তে কি হবে? আচ্ছা আমি এখানে বাড়বে না লিখে তীর দিছি কেন? শ্বসনের হার কি হয়? বৃদ্ধি পায়। সক্রিয়তে শ্বসনের হার কি হবে? বৃদ্ধি পাবে। আর নিষ্ক্রিয়তে কি হবে? স্বাভাবিক থাকে। ওকে, ডান। এবার আসো শ্বসন বিক্রিয়াতে কি হবে? আমাকে বলো তো, এনজাইম লাগে কিনা? লাগবে না? লাগবে। আর এখানে কি লাগবে না। এবার আসো বাহক, শ্বসন বিক্রিয়াতে কি লাগবে? বাহক লাগবে, এখানে লাগবে না। এবার আরেকটা কথা দেখো, ক্যাটায়ন আর অ্যানায়ন, দুইটা আয়ন সাধারণত একই সাথে শোষণ করা যায় না বা হয় না, কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন একই সাথে শোষণ হয় বা শোষণ করে বা করতে পারবে কে? তোমাদের কি মনে হয়, যে শক্তি ব্যয় করে কাজ করে নাকি যে শক্তি ব্যয় করে না? সে কে পারবে? যে শক্তি ব্যয় করে কাজ করবে। তাহলে বলো তো, ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষণ করতে পারবে কে? সক্রিয়। কে পারবে না? নিষ্ক্রিয়। তার মানে খুব সিম্পল, সক্রিয়তে সব হবে, শ্বসনের হার বাড়বে। নিষ্ক্রিয়তে কি সব না, সব নেগেটিভ, খালি শ্বসন হার কি হবে? স্বাভাবিক থাকবে। পারবো আমরা? খুব সিম্পল, নিষ্ক্রিয়তে কি হবে? সব নেগেটিভ, আর শ্বসন হার কি হবে? স্বাভাবিক থাকে। আর এখানে কি সব যা হবে তাই। ওকে, তাহলে এই হচ্ছে পার্থক্য। তোমাদের বইয়ে 2 পেজ পরে এই পার্থক্যটা আছে, মানে শ্বসন এইটা মানে প্রশোচনের আগে এই যে এইখানে এই টপিকটা আছে, নিষ্ক্রিয় এবং সক্রিয়ের মধ্যে পার্থক্য। ঠিক আছে, হয়ে গেছে কিন্তু আমাদের এটা পড়া। ওই 5টা শব্দে আমাদের পড়া হয়ে যাবে, একটা শব্দ মনে রাখলেই হবে, স্বাভাবিক থাকে। আর সব তুমি পারবা। এবার আসো, এখন আমাদের পড়তে হবে কি শ্বসন সক্রিয়টা কি কি ধাপে বা কি কি পদ্ধতিতে হয়। দেখো প্রথমে আসো, কি মতবাদ স্যার? নাম পড়ো, লুন্ডের। কি মতবাদ? এর নাম কি? লুন্ডেগড় মতবাদ। কি নাম? লুন্ডেগড় নাকি চণ্ডীগড়, মহেস্থানগড়? না, এটা হচ্ছে লুন্ডেগড় মতবাদ। তারপরে তার নাম কি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, মানে প্রোটন এবং অ্যানায়ন একসাথে ট্রান্সপোর্ট হবে। তারপরটার নাম কি? লেসিথিন বাহক ধারণা। ওকে, তাহলে এই কনসেপ্টগুলো আমাদের শুনে রাখলাম আমরা। এবার দেখো লুন্ডেগড় মতবাদের আরেকটা নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। ঠিক আছে, এখানে আসলে কি হয়? সাইটোক্রোম পাম্প মতবাদ, তোমরা সবাই ওই যে বালিশ বা পিলো পাসিং খেলছো তো, মনে করো দাঁড়ায় আসো, মানুষটা দাঁড়ায় আছে, আর কোনটাকে পাস করতেছে? বল বা বালিশকে পাস করতেছে। ধরে নাও বলটা হচ্ছে ইলেকট্রন আর মানুষ হচ্ছে সাইটোক্রোম। তাহলে কি করতেছে? সাইটোক্রোম এই ইলেকট্রনগুলোকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে কি ঘটনাটা কি হবে? সাইটোক্রোম মানুষ একজনের কাছ থেকে যেমন আরেকজনের কাছে দিবে, সাইটোক্রোম কি করবে? ইলেকট্রনকে নিয়ে আরেকজনের কাছে দিচ্ছে।
তাহলে আসলে ইলেকট্রনকে পাম্প করে এরকম করে দিয়ে দিচ্ছে কে? সাইটোক্রোম। তাই এর নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। বোঝা গেছে? লুন্ডেগারের আরেকটা নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। এখানে আসলে ইলেকট্রনকে পাম্প করে কে? সাইটোক্রোম। দেখো সাইটোক্রোম এ, সি, বি, এগুলো তো এখন ওদের ওসব তো আর এমসিকিউতে লাগবে না। এবার দেখো এগুলা কখনো সৃজনশীল ওইভাবে আসে না, তবে সিকিউ যখন আমি ব্যাচে রেগুলার ব্যাচে যখন এগুলো পড়াবো একাডেমিকে, তখন এইসব ডিটেলস পড়াই দিবনি, হাবি যাবি সব, কিন্তু অনেক অনেক জটিল। কিন্তু তখন তোমাদের শেখাবো, তখন তোমরা শেখার পরে ফিল করবে যে না আমি অনেক কিছু পারি, নিজেরা অনেক ফিল করবে তোমরা যে অনেক কিছু তুমি পারো। বাট এসব পেরে আসলে কোনো লাভ নেই আপাতত। এই কোয়েশ্চেনটা 1 বছর একটা জায়গাতেই আসছে, মেবি গত কয়েক বছরে একটা জায়গাতে আসছিল। মেবি 2টা অপশন আমার মাথায় আসতেছে না, হয় ঢাকাতে হচ্ছে ভিকারুন নিচে আসছিল অথবা নভরডেম কলেজে আসছিল, যে কোনো একটা জায়গায় আসছিল। তাছাড়া আর কোনোদিন কোনো বোর্ডেও আসেনি, কোনো কলেজেও আসেনি। এবার আসো এই লাইনটা সবাই দাগায় রাখো, আয়ন বাহক ধারণা। আমাদের এই যে পুরো সক্রিয়টা কার উপর প্রতিষ্ঠিত মনে রাখবা? আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল। আয়ন কি বিনিময় নাকি বাহক? কনফিউশন হবে কিন্তু একটু পরে, বিনিময় নামে একটা শব্দ আছে, এটা মনে রাখবা কি আয়ন বাহক ধারণা। তাহলে আমরা ওইটা কিভাবে মনে রাখবো চলো আমরা পড়ি আগে এই টপিকটা শেষ করি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে কি বললাম? প্রোটন আর অ্যানায়ন একসাথে কাজ করবে। তো এই কাজের অনেক মজা আছে। প্রোটন এখানে তোমাদের প্রথমে প্রোটনটা হচ্ছে বিয়ে করতে চায়, তো প্রোটনকে বাসা থেকে বিয়ে দিবে না, তাই প্রোটন বাসা থেকে বের হয়ে যায় না। এই হাইড্রোজেন আয়ন প্রথমে বিয়ে করতে চায়, এইচ প্লাস বিয়ে করতে চায়, এইচ প্লাস বাসায় বলে কিন্তু বাসা থেকে রাজি হয় না, তাই এইচ প্লাস মনের দুঃখে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে এবার দেখো তাহলে বাসায় ও হচ্ছে বাসার একমাত্র ছেলে, ঠিক আছে সৌরভ তোমার মতো। এখন বাসার একমাত্র ছেলে যখন বের হয়ে গেছে, তখন বাসা কেমন খালি খালি লাগবে না? বাসার সব কিছু অ্যাবনর্মাল হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে পিএইচ কমে যাবে, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র কমে যাবে কোষের ভেতরে। তখন কোষের তখন ইচ্ছা হবে তাহলে ঠিক আছে তাহলে আমাদের ছেলেরা আবার ডেকে নিয়ে আসি, তখন তারা এইচ প্লাসকে আবার ডাকে। কিন্তু এইচ প্লাস কি আর এবার একা একা যাবে? এইচ প্লাস কাকে নিয়ে যাবে? এইচ প্লাস নিয়ে যাবে একটা অ্যানায়নকে। কাকে নিয়ে যাবে? অ্যানায়নকে নিয়ে যাবে। তাহলে এইচ প্লাস আর এইচ প্লাসের বউ এবার একসাথে যাবে। ওকে তারা গেল। এখন দেখো ঘরের মধ্যে কে চলে গেছে? এই পাশে মনে করো কোষের মধ্যে এই আগে তো এইচ প্লাস ছিল, সে বেরোয় আসলো পরে, মানে তখন কমে গেছে ধনাত্মক আয়ন। এখন এইচ প্লাস যদি সাথে একটা কে ঢুকছে, তাহলে এই পাশে কি একটা নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে না? ওই নেগেটিভ চার্জকে ঠিক করার জন্য তখন একটা পটাশিয়াম আয়ন আবার ওই ভিতরে চলে যাবে। তাহলে এইচ প্লাস তো গেল, বউকেও নিয়ে গেল, আর তখন এখানে বেশি হয়ে গেছে বলে আবার একটা পটাশিয়ামও গেল। তাহলে এই জন্য বলছে কি প্রোটন আর অ্যানায়ন একসাথে যাবে, ঠিক আছে? প্রোটন আর অ্যানায়ন একসাথে গেছে না, তাই এটাকে কি বলা হয়? কো মানে কি একসাথে, সহযোগে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। যাই হোক এগুলো এখন লাগবে না, এইসব আমি জাস্ট ভাবলাম একটু মজার জিনিস পড়াই দিই। লেসিথিন বাহক ধারণা কি মনে রাখবা? কি লেসিথিন একটা কি মনে করো, এটা একটা নদী, এটা হচ্ছে নদী। কিসের নদী? একটা নৌকা। এটা হচ্ছে কার নৌকা? আপার নৌকা। তো মনে করো এই নৌকাতে একটা আয়ন উঠবে, নৌকাটায় আয়নকে এখানে নিয়ে এসে আয়নটাকে নামাই দিবে। তাহলে দেখো তো এই আয়নটা কিসে করে আসছে? কিসের নৌকা? লেসিথিনের নৌকা। লেসিথিনের নৌকা। কিসের নৌকা? তাহলে দেখো তো এখানে বহন করে নিয়ে গেল কে? লেসিথিন। তাহলে এটা কিসের নৌকা? লেসিথিনের নৌকা, ঠিক আছে? তাহলে লেসিথিনের নৌকায় করে নিয়েছে, তাই এটাকে বাহক হিসেবে কে কাজ করতেছে বলো? তাই এটাকে কি বলা হয়? লেসিথিন বাহক ধারণা। কি বলা হয়? বুঝতে পারছো? আর এখানে আরেকটা এমসিকিউ মনে রাখবা, সেটা হচ্ছে লেসিথিন একটা কি, এটা দাগাও সবাই, ফসফোলিপিড। লেসিথিন একটা কি? ফসফোলিপিড। ওকে ডান, শেষ। এবার আসো নিষ্ক্রিয়গুলা কি কি আছে স্যার? ব্যাপন মতবাদ, তারপরে কি আয়ন বিনিময়, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। কি কি নামগুলো বলো আগে সবাই? ব্যাপন, আয়ন বিনিময়, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। তোমরা হিরো আলমকে চেনো? হিরো আলম কি হিরো নাকি? হিরো আলম তো হিরো। তো হিরো আলমের নায়িকা আছে, হিরো আলম কি করছে? তার নায়িকারে বলছে, হিরো আলমের নায়িকাকে বলছে যে বাংলা সিনেমায় আগে ওই যে ভিলেন থাকতো না, ভিলেনদের নাম হতো ডন, তাই না? কি হইতো? ডন। এখন যে হিরো আলম বলছে কি তার নায়িকাকে যে ডন আমাকে ব্যাপক বেশি ভয় পায়। কি বলছে? ডন আমাকে ব্যাপক বেশি ভয় পায়। ডন আমাকে ব্যাপক বেশি, ওই হিরো আলম না, জন্য তো সেরকম বলবে। সবুরে লেওয়া ফলে, মনে আছে? তোমরা কখনো শুনছো?
সবুরের মেওয়া ফলে, ও এক জায়গায় কোন ইন্টারভিউতে বলছিল সবুরের লেওয়া ফলে। তো সে ব্যাপক বেশি ভয় পায়। কি বলছিল বলো? ডন আমাকে ব্যাপক বেশি ভয় পায়। তাই শুনে তো তার নায়িকা খুব ইমপ্রেস। হিরো আলমকে ডন ভয় পায়, ও আমার হিরো। এখন দেখো ডন থেকে কি হবে বলো? ডোনান সাম্যাবস্থা, ঠিক আছে। আমাকে তে কি মনে রাখবো? আতে হচ্ছে আয়ন, খেয়াল করো এটা কিন্তু বিনিময়। কি মনে রাখবা? আয়ন কি? বিনিময়। এটা কিন্তু আয়ন বাহক না, এটা আয়ন কি? তো কিভাবে মনে রাখতে পারো তুমি? দেখো আয়ন বিনিময় না, নিতে কি বলতো? নিষ্ক্রিয়। এভাবে মনে রাখবা, বিনিময়তে নিতে কি? নিষ্ক্রিয়। আর ব্যাপকতে কি হবে? ব্যাপক প্রবাহ। ব্যাপকতে কি হবে? ওই নিচে কি লেখা ছিল? ব্যাপক প্রবাহ। আর ব্যাপক প্রবাহ মূলত হয় হচ্ছে প্রচ্ছেদন টানের কারণে। আমি পড়াই দিব না। আর বেশি মনে রাখবো, এটা মনে রাখবো হচ্ছে ব্যাপন। বেশিটা কিভাবে মনে রাখবা? বেশি থেকে কমের দিকে কে যায়? ব্যাপন না? তাহলে বতে বেশি, বতে মনে রাখবো হচ্ছে ব্যাপন। বতে কি মনে রাখবো? তাহলে চারটা কি কি? ডোনান সাম্যাবস্থা, আয়ন বিনিময়, ব্যাপক প্রবাহ, ব্যাপন। ঠিক আছে। এখন তোমাদের বইয়ে একটা লাইন দাগাইতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। তো জাস্ট লাইনটা লিখে রাখো। এবার বইয়ে লাইন দাগাবা হচ্ছে প্রচ্ছেদন। এই যে ব্যাপক প্রবাহ কেন হয় দাগায় রাখো? প্রচ্ছেদন টানের কারণে হয়। কার কারণে হয়? প্রচ্ছেদন টানের কারণে হয়। মার্ক করো। কিসের কারণে হয় বলো? প্রচ্ছেদন টানের কারণে ব্যাপক প্রবাহ ঘটে। প্রচ্ছেদন টান, এটা মার্ক করে রাখো। মানে প্রচ্ছেদনের কারণে অনেক পানি চলে যায়। দেখো কিভাবে হয় এটা, প্রচ্ছেদন টান কিভাবে হয়। এখানে এই জায়গাটাতে কি হয়, এই যে পানিগুলো এখান থেকে যখন যাবে, পানিগুলো উঠতেছে উঠতেছে উঠে এইখান থেকে যখন পানিগুলো বের হয়ে যাবে, তাহলে কি সবসময় এখান থেকে একটা ফ্লো তৈরি হয়েছে না? এই ফ্লোতে পানিগুলো প্রবেশ করে। পানি বলতে পানির সাথে খনিজ লবণ প্রবেশ করে। এটাকে বলা হচ্ছে তোমার ব্যাপক প্রবাহ। বুঝা গেছে? প্রচ্ছেদন টানের কারণে হয়। আচ্ছা, এবার আসো পরের টপিক পড়বো আমরা। পরের টপিকে কি লেখা আছে? পরে হচ্ছে এই যে পার্থক্য আছে, পরে আছে প্রভাবক। প্রভাবকগুলো সব মনে রাখবা, সব সমানুপাতিক টাইপের। আয়নের ঘনত্ব, এগুলো তুমি রিডিং পড়লেই পারবা। এখন দেখো আলো পরোক্ষভাবে রাখি, ওটা পরে দেখাচ্ছি। 7 নম্বরে আসো, কি লেখা? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। তাহলে কে কাকে বাধা দেয় বলো? কোন দুইজন কাকে বাধা দেয়? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কাকে বাধা দিবে? পটাশিয়ামকে। তোমরা বলো তো দোয়েল পাখির নাম কি? দোয়েল পাখির ইংলিশ কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? ক্রপসিকাস স্যাওলারিস। আর দোয়েল পাখির ইংলিশ কি? ম্যাকপাই। তো দোয়েল পাখির কালার কি বলো? কালো না সাদা? একটা বলো, কি কালার? একটা কালার। এই তো, বাংলাদেশের মানুষের মন কি? কালো। তাই আমাদের জাতীয় পাখির কালার কি? কালো ম্যাকপাই। কি মনে রাখবা? লিখে রাখো, কালো ম্যাকপাই। কালো ম্যাকপাইতে কি হবে? কালোতে কি হবে? ক্যালসিয়াম। ম্যাকতে কি? ম্যাগনেসিয়াম। আর পাইতে কি? আসলে এই তিনটা পরপর মনে রাখাই লাগবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। কি কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম মিলে কাকে বাধা দেয়? পটাশিয়ামকে। আবার অনেক জায়গায় পাবা ক্যালসিয়াম বাধা দেয় হচ্ছে পরের জনকে, মনে রাখবা আগের জন পরের জনকে বাধা দেয়। ক্যালসিয়াম বাধা দেয় ম্যাগনেসিয়ামকে, কোন কোন জায়গায় লেখা আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মিলে পটাশিয়ামকে বাধা দেয়। একদম পেছনের জনকে শুনতে পাচ্ছ আমার কথা? আই এম নট শিওর। সত্যি? তাহলে বলো কে কে বাধা দেয় বলো। গুড। আচ্ছা, চলো আমরা এবার নেক্সট টপিক পড়বো। নেক্সট টপিক কি? প্রচ্ছেদন। কি টপিক? প্রথমেই চলে আসো। তোমাদের একটু আগে বলছিলাম উদ্ভিদ কত পার্সেন্ট পানি বাইরে বের করে দেয়? তাহলে ইউজ করে কত পার্সেন্ট? 1%। এই যে বাইরে বের করে দেয় কি আকারে? বাষ্প আকারে। এটাকে আমরা কি বলি? প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদন টপিকটা হয়ে গেছে। এবার আসো, প্রচ্ছেদনকে বলা হয় বাষ্পমোচন। কত পার্সেন্ট দাগায় রাখো? জাস্ট 1%। 99% পানি কি হয়? বাষ্প আকারে বের করে দেয়। এরপর এটা পড়তে হবে কি? বিজ্ঞানী কার্টিস, তোমাদের আমাদের প্রিয় কাকা কার্টিস কাকা, উনি কি বলছিল? প্রচ্ছেদন একটি কি? প্রয়োজনীয় অমঙ্গল, মানে কি? নেসেসারি এভেল। এটা কে বলছে? কার্টিস কাকা। ঠিক আছে। এবার দেখো সবাই প্রচ্ছেদনের প গোল করো। প্রচ্ছেদনের প গোল করো আর এইখান দাগ দিয়ে জ্ঞানং পটোমিটারের প গোল করো। তাহলে বলো প্রচ্ছেদন মাপা হবে কি দিয়ে? পটোমিটার। প্রচ্ছেদন পটোমিটার। কি পড়বো আমরা? প্রচ্ছেদন পটোমিটার। প্রচ্ছেদন পটোমিটার। প্রচ্ছেদন পটোমিটার মানে জ্ঞানং পটোমিটার। প্রচ্ছেদন পটোমিটার। প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায় কি দিয়ে? জ্ঞানং
পটোমিটার দিয়ে। ওকে, এবার আসো প্রশ্নের প্রকারভেদ। কয় প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ, গুড। পত্ররন্ধ্রীয়, ত্বকীয় বা কিউটিকুলার, লেন্টিকুলার। খুবই সহজ, খুবই ইজি, একবারে বলে দিচ্ছি। দেখো পত্ররন্ধ্রীয় কত পার্সেন্ট হয়? দেখো পাশে লিখে রাখো, পতে পত্ররন্ধ্রীয় কত হবে স্যার? 95। দেখো পত্ররন্ধ্রীয় কত হবে? 95। তাহলে মনে রাখবো পত্ররন্ধ্রীয় 95। তাহলে পত্ররন্ধ্রীয় 95 থেকে 98 কত হবে? 95 থেকে 98। তাহলে ত্বকীয় বা কিউটিকুলার, ত্বকে কি থাকে? কিউটিকল থাকে। তাহলে মনে রাখবো ত্বকীয় বা কিউটিকুলার। দেখো ত্বক কয়টা লেটার আছে? তোমরা নর্মালি এভাবে পড়তে পারো, কিউটিকুলার, কিউটিকুলার, টুতে কি হবে? 2। তাহলে কিউটিকুলারে কি হবে? 2। 2 থেকে 5%। অথবা তুমি পড়তে পারো ত্বকে কয়টা লেটার? 2টা। আর কিউটিকল কয়টা লেটার? 5টা। তাহলে কত হবে? 2 থেকে 5। ঠিক আছে, যে কোনো হবে মনে রাখবা, ত্বকীয় বা কিউটিকুলার। আর লেন্টিকুলার কি হবে? 1%, লেস দ্যান 1 বা 1, শুধু 1 পড়লেই হয়। তো পত্ররন্ধ্রের ক্ষেত্রে মনে রাখবো যে 95 থেকে 98। সবচেয়ে বেশি পত্ররন্ধ্র কই থাকে? পাতায়। তাহলে প্রশ্নের প্রধান অঙ্গ কি হবে? পাতা। প্রশ্নের প্রধান অঙ্গ তাহলে কি হবে? পাতা। ওকে, এবার চলো কিউটিকল তো পড়ছি, কিউটিন একটি স্নেহজাতীয় পদার্থ, মার্ক করবা কিউটিকল ভেদ করে। কিউটিকলের প্রশ্ন যায়। আর লেন্টিসেল কি তোমাদের মনে আছে যে কাণ্ডের বাকল থাকে না, বাকল যখন ফেটে যায় তখন কি তৈরি হয়? লেন্টিসেল তৈরি হয়। সেটা দিয়ে যখন প্রস্তুত হয় তখন তাকে বলা হয় কি? লেন্টিকুলার প্রস্তুতন। ওকে, 1% এর মাধ্যমে হয়ে থাকে। এবার দেখো পড়তে হবে কি? স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র। দেখো স্ট্রোমাটা, স্ট্রোমাটাটা, স্ট্রোমাটা, এই টা কখন হবে? যখন বহু বচন হবে। আর এক বচনে কি হবে? স্টোমা। ওকে, এখন দেখো তো প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্রের সংখ্যা কত? 1000 থেকে 6000। কত? 1000 থেকে কত হাজার? শুনতেছো সবাই? কত? 60 নাকি 6? 60। ভুল করা যাবে না, প্রশ্ন আগে দেখতে হবে। প্রতি বর্গ সেন্টিমিটার এলাকাতে কত হবে? 1000 থেকে 1 থেকে 60 না, কত? 1000 থেকে 60,000। উদ্দীপক উদ্দীপক বলছি, এমসিকিউর অপশনে কিন্তু চেঞ্জ থাকবে, খেয়াল করে অ্যান্সার দিবা। প্রতি বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে? 1000 থেকে কত? 60,000। পত্ররন্ধ্রের স্ট্রাকচার কি তোমাদের মনে আছে? পত্ররন্ধ্রের স্ট্রাকচারে কি থাকে? দুই সাইডে দুইটা কি থাকে? এই মাঝখানের রন্ধ্রটাকে রক্ষা করে, তাই এদের নাম কি? রক্ষীকোষ। রক্ষীকোষ কি করে? রক্ষীকোষের মধ্যে কি থাকে? প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। আর এর ভেতরে অনেক কি থাকে? কি থাকে? সাইটোপ্লাজম থাকে। আর এর নিউক্লিয়াসটাও, সব যদি একই কালার হয় কিন্তু খারাপ দেখা যাবে। এর নিউক্লিয়াসটা কি হবে? বড় হবে। সাইটোপ্লাজম কি হবে? ঘন হবে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। আর সাইডে যারা থাকে ওরা সবাই কেমন কোষ? সহকারী কোষ। ঠিক আছে, এখন দেখো মাঝখানে এটাই হচ্ছে সেই কি? পত্র রন্ধ্র। তো এই রন্ধ্র, এই দুই পাশে দুইটা কি থাকে? উল্টাই দিব না? ওকে, এটা তো সমস্যা হচ্ছে এই সাইডে চলে আসছে। এটা যেভাবে হোক করবই। ইয়ে দেখো জানি আঁকানো যায়, কিন্তু কি আমরা বাঙালি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা শোনো, যাই হোক এখন কথা সেটা না। এখানে কি কি আঁকছি আমরা তাই বলো? বড় নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ঘন, আর অনেকগুলো কি আঁকছি? ক্লোরোপ্লাস্ট। এটাই তোমাকে বারবার দেখানোর জন্য আমি আঁকছি, ঠিক আছে? তার মানে মূলত আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে এখানে, এটা মনে রাখতে হবে। ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট রক্ষীকোষের মধ্যে থাকবে। আর রক্ষীকোষ তাহলে কি তৈরি করতে পারবে? শর্করা তৈরি করতে পারবে, গ্লুকোজ তৈরি করতে পারবে। এখন এই কথাগুলো এখানে লেখা আছে। অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ কি আকৃতির? সেমিলুনার, অর্ধচন্দ্রাকৃতির। বহু ক্লোরোপ্লাস্ট থাকে, ঘন সাইটোপ্লাজম, প্রচুর খাদ্য তৈরি করতে পারে। এই হচ্ছে মূল কথা। এখন আমাকে বলো কখন খোলা থাকে? দিনের বেলা খোলা থাকে, তাই না? রাতের বেলা কি থাকে? দিনের বেলা। মাঝখানের টাইম কত? 12টা। এখন তুমি আসো 12টা, তো 12টা থেকে তুমি 2 ঘন্টা কমাই দিলে কত হয়? 10। 2 ঘন্টা বাড়াই দিলে কত হয়? 2। ঠিক আছে, 2 ঘন্টা কমাই দিলে কত? 10, 2 ঘন্টা বাড়াই দিলে 2।
তাহলে কত হবে 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা। তাহলে মনে রাখবো কখন সবচেয়ে ভালো খোলা থাকে, 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা, আর রাতের বেলা বন্ধ থাকে। কাদের ক্ষেত্রে রাতের বেলা খোলা থাকে? পাথরকুচি তো পড়ছো, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে। কাজ তো পারবা। এই পয়েন্টে লাস্টে চলে আসো, লুকায়িত পত্রবন্ধ কাদের থাকে? যেন প্রসারণের হার কি হতে পারে? হ্রাস পায়। ওকে, এবার চলো নেক্সট পড়তে হবে কি রক্ষীকোষ মানে কিভাবে পত্রবন্ধ খোলা আর বন্ধ হয়। দুইটা প্রক্রিয়া আছে। এক মানে মেইন প্রসেসটা হচ্ছে রক্ষীকোষের স্ফীতির উপরে ডিপেন্ড করে। স্ফীত হলে অন্ত অভিস্রবণের ফলে স্ফীত হয়, তখন পত্রবন্ধ কি হয়? খুলে যায়। তো আমি একবারে বুঝাই দিই, এখানে একটা লাইন দাগায় রাখবা, এটা সবাই দাগাও। অন্ত অভিস্রবণ গোল করো। অন্ত অভিস্রবণ, পানি শোষণ, স্ফীত হওয়া গোল করো, পত্রবন্ধ কি হবে? খুলে যাওয়া গোল করো। তাহলে অভিস্রবণের সাথে স্ফীততে তীর দাও, স্ফীত থেকে খুলে যাওয়াতে তীর দিয়ে দাও। আর বহি অভিস্রবণ আগে পড়াই তারপরে বুঝাই দিচ্ছি। বহি অভিস্রবণের ফলে কি হয়? স্ফীতি হারিয়ে কি হয়? শিথিল গোল করো। তাহলে বহি অভিস্রবণ গোল করে শিথিল গোল করো, আর শিথিল হইলে কি হবে? তীর দিয়ে দাও, কি হবে? বন্ধ হবে। ঠিক আছে, তাহলে অন্ত অভিস্রবণে স্ফীত হয়, খুলে যায়, বহি অভিস্রবণে শিথিল হয়, বন্ধ হয়। তো একবারে আগে নেমনিকটা শিখাই দিই। মনে রাখবো কি, দেখো বতে কি? বহি অভিস্রবণ, তাহলে বতে কি হবে? বন্ধ হবে, মনে থাকবে। বহি অভিস্রবণে বন্ধ হয়, আর অন্ত অভিস্রবণে কি হবে? খুলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এরা আসলে কি? অভিস্রবণ কেন বোঝাচ্ছি, বা অন্ত কি বহি কি? দেখো এই যে আশেপাশে যে কোষগুলো আছে না, এই কোষের মধ্যে পানি থাকে। এই কোষগুলোতে কি থাকে? পানি থাকে। এই পানিগুলো এর মধ্যে যেতে পারে, আবার এখান থেকে পানি কি হতে পারে? বাইরেও বের হয়ে আসতে পারে। তো দেখো যখন রক্ষীকোষের মধ্যে পানি প্রবেশ করবে তখন এরা ফুলে যাবে, স্ফীত হবে, মোটা হয়ে যাবে। রক্ষীকোষ এরকম থাকে, দুইটা এরকম থাকে। তো যখন ওরা ফুলে যাবে তখন এই দুই মাথা লাগানো থাকে, ফলে কি হবে? এরকম বাঁকায় যাবে। ঠিক আছে, তখন পত্রবন্ধ কি হবে? মাঝখানে খুলে যাবে। আর যখন এই রক্ষীকোষ যেটা পানি বের হয়ে যাবে এর কাছ থেকে, মানে বহি অভিস্রবণ মানে কি? পানি বের হয়ে যাবে, তখন কি হবে? ওরা এরকম পাতলা হয়ে শিথিল হয়ে যাবে। তখন মাঝখানে কি কোনো রন্ধ্র আছে? তাহলে রক্ষীকোষ শিথিল হয়ে গেলে কি পত্রবন্ধ বন্ধ, আর রক্ষীকোষ যদি কি স্ফীত হয় তখন পত্রবন্ধ কি হবে? খুলে যাবে। আর কখন রক্ষীকোষ স্ফীত হবে? যখন রক্ষীকোষের মধ্যে পানি প্রবেশ করবে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমাদের আরেকটা বিষয় ভালো করে পড়তে হবে। এই যে 4টা মতবাদ আছে, আগে আমি নামগুলো পড়াই দিই। 4জন বিজ্ঞানী আছে। এইচ ভন মোল সে কি বলছে? দাগাও, রক্ষীকোষের স্ফীতির কারণে পত্রবন্ধ খোলা বন্ধ হয়। লয়েড কি বলছে? লয়েড বলছে স্টার্চ সুগার মতবাদ। লয়েড কি মতবাদ দিয়েছে? স্টার্চ সুগার মতবাদ। তারপরে আসো সায়েরি। সায়েরি কি মতবাদ দিয়েছে? সায়েরি দিয়েছে হচ্ছে পিএইচ, এটা মার্ক করো, পিএইচ মতবাদ। ওকে, পিএইচ। আর হচ্ছে আধুনিক মতবাদ কে দেয়? আধুনিক মতবাদ দেয় হচ্ছে ইমামুরা। দেখো আধুনিক, এই আধুনিক মতবাদ যে দেয় ওর নামটা কি একটু আধুনিক আধুনিক না? ইমামুরা। কি নাম শুনছো এই নাম কোনোদিন? ইমামুরা, একটু কেমন নাম? তাহলে প্রথমটা একটা মনে রাখবো, আধুনিক মতবাদ ইমামুরা, ইমামুরা হচ্ছে আধুনিক। ঠিক আছে, এবার আসো উপরের দিকে চলো, এবার আমরা পড়বো যে কোনটা কোনটা কিভাবে মনে রাখা যায়। আসো ভন মোল পড়ি। প্রথমে আসো মোল, এই যে মোল, ভন মোল। রক্ষীকোষের স্ফীত, আমাকে বলতো স্ফীত হয় মানে কি? কোষ কি মোটা হয়ে যায় না? স্ফীত মানে কি? মোটা। লিখে রাখো মোটা। স্ফীত মানে কি? তাহলে গোল করো মোল। মোল মোটা স্ফীতি। কি মনে রাখবো? মোল মোটা স্ফীতি। তাহলে কি হবে? মোল মোটা স্ফীতি। আর লয়েড, লয়েড হচ্ছে স্টার সুগার। লয়েডের মধ্যে একটা ভাব আছে আলাদা, এ মনে রাখা যায় না। স্টার সুগার একটা, ঠিক আছে। লয়েড কি হবে? স্টার সুগার। ওকে, লয়েড স্টার সুগার। এবার আসো পিএইচ মতবাদ কে দেয়? সায়েরি। তুমি সুন্দর করে সায়েরির বাম পাশে ফাঁকা জায়গা আছে না, এখানে কি লিখবা? লিখবা হচ্ছে পিএইচ। সুন্দর করে লেখো পিএইচ। তাহলে পিএইচ কি হবে? সতে শায়েরি। তাহলে কি হবে? পিএইচ শায়েরি। কি মনে রাখবো? পিএইচ শায়েরি, পিএইচ শায়েরি। ওকে, পিএইচ শায়েরি। আর নিচের দিকে কি পড়ছে? আধুনিক মতবাদ কে দেয়? ইমামুরা। তো ইমামুরা হবে। এবার আসো পিএইচটা আগে পড়ে নি। পিএইচ এর ক্ষেত্রে কি বলছে? কোন পিএইচ এ আসলে পত্রবন্ধ খুলবে, কখন বন্ধ হবে। ঠিক আছে, মনে করো অভিজিৎ আর কি পল্লব, দুই বন্ধু, বান্ধবী বলে ফেলতেছিলাম ভুল করে, তো ঠিকঠাকই বলছি। দুই বন্ধু হচ্ছে সার্কাস দেখতে যাবে। ওই
ফুল মার্কেটের পাশে একটা বিল্ডিংয়ে সার্কাস হচ্ছে। তো হঠাৎ করে ওদের ইচ্ছে সার্কাস দেখতে যাবে। তো সার্কাস দেখতে যাওয়ার পরে প্রথমে সার্কাসের গেটে দারোয়ান আছে, গেটম্যান, একজন ঢুকতে পারবে, দুজনের মধ্যে যে কোনো একজন। দুজন দারোয়ানকে টাকা অফার করছে। ও বলছে আমার কাছে 5 টাকা আছে, এই দেন 5 টাকা। ও বলছে আমার কাছে 7 টাকা আছে, এই দেন 7 টাকা। এখন দারোয়ান কার জন্য গেট খুলে দিবে? ঠিক আছে, তাহলে বলতো পট্টরন্ধ্র কোন পিএইচ এ গেট খুলে দিবে? 7। তাহলে কোন পিএইচ এ গেট খুলে যাবে? 7। তাহলে পিএইচ 7 হলে কি হবে? পিএইচ 7 হলে গেট খুলে যাবে, মনে থাকবে? তাহলে গেট মানে কি? পট্টরন্ধ্র খুলে যাবে কত পিএইচ এ? 7। তোমরা এই যে পিএইচ 7 এ পট্টরন্ধ্র খোলা, আসলে কখন খোলে? যখন তোমার এই যে চিনি বা গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ যখন তৈরি হয় তখন পট্টরন্ধ্র কি হয়? খুলে যায়। আর পিএইচ 5 যখন হয় তখন পট্টরন্ধ্র কি হয়? বন্ধ হয়। আসলে পিএইচ 5 হলে তখন কি তৈরি হয়? শ্বেতসার। মানে একবার শ্বেতসার যখন থাকবে তখন পিএইচ 5 পট্টরন্ধ্র বন্ধ, আর যখন গ্লুকোজ থাকবে তখন পিএইচ 7 পট্টরন্ধ্র কি? খোলা। তাহলে কয় টাকা দিলে খুলে যাবে? 7 টাকা। ওকে, এবার দেখো, এবার আসো ইমামুরার যে সিস্টেম ছিল সেটা হচ্ছে পটাশিয়াম এবং H+ এর সাথে কাহিনী। তো প্রথমে দেখো এখানে মার্ক করো, পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র কি হয়? খুলে যায়। আর পটাশিয়াম বেরোলে পট্টরন্ধ্র কি হয়? বন্ধ হয়। এর সাথে উল্টা সম্পর্ক কার আছে? H+ এর। দেখো H+ বের হলে পট্টরন্ধ্র কি হয়? খুলে যায়। তো আমরা এই পুরো প্রসেসটা আমরা হচ্ছে 4টা লাইন পাবো পুরো প্রসেসের মধ্যে। সে 4 লাইন আমরা একবারে পড়বো। তো প্রথমে আসলে আমি সহজ করে বলি। ধরো পটাশিয়াম যদি প্রবেশ করে, পটাশিয়াম প্রবেশ করলে পত্ররন্ধ্র কি হবে? খুলে যাবে। মনে রাখবো, খুলে যাওয়া মানে পজিটিভ। মনে রাখবো, কি মনে রাখবো? খুলে যাওয়া মানে কি? পজিটিভ। ওকে, তো পটাশিয়াম প্রবেশ করলে পত্ররন্ধ্র কি হবে? পজিটিভ। এখন তুমি বলো তাহলে উল্টা যদি হয়, পটাশিয়াম বের হলে পত্ররন্ধ্র কি হবে? বন্ধ হবে, মানে কি? নেগেটিভ। আচ্ছা, এই পটাশিয়ামের সাথে H+ এর কি উল্টা সম্পর্ক না? তাহলে দেখো, তুমি যদি এইটা ভাবো যে এই লাইনের সাথে যে H+, তাহলে পটাশিয়াম প্রবেশ করলে পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র খোলে, তাহলে H+ প্রবেশ করলে কি হবে? H+ প্রবেশ করলে পট্টরন্ধ্র কি হবে? বন্ধ হবে, মানে কি? নেগেটিভ। তাহলে কি হবে? বন্ধ। তাহলে তোমরা বলো তো H+ বেরোলে কি হবে? পট্টরন্ধ্র খুলে যাবে, মানে কি? পজিটিভ। তাহলে আমাদের এই পুরো 4 লাইনের মধ্যে কয় লাইন মনে রাখতে হবে? একটা লাইন। দেখো, যে এক লাইন মনে রাখলে আমি সবগুলো লাইনই পারবো। সেই লাইনটা সবাই বলো, কি কি? পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র পজিটিভ। কি মনে রাখবো? খুলে যাওয়া বাদ, পজিটিভ মানে খুলে যায়। তাহলে কি বলো? পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র পজিটিভ। তাহলে বলো তো পটাশিয়াম বেরোলে কি হবে? নেগেটিভ। আচ্ছা, এবার H+ এর সাথে ওর কেমন সম্পর্ক? উল্টা। সব লাইন লেখার দরকার নাই, একটা লাইনে লেখো, একটাই। পটাশিয়াম প্রবেশ করলে যদি পজিটিভ হয়, তাহলে H+ প্রবেশ করলে কি হবে? নেগেটিভ। তাহলে H+ বেরোলে কি হবে? পজিটিভ। তো 4 লাইনে কয় লাইন মনে রাখবো আমরা? এক লাইন পড়বো, এটাই লিখবো, এটাই মনে রাখবো। তাহলে এই লাইনটা কি বলো? পটাশিয়াম প্রবেশ করলো পট্টরন্ধ্র পজিটিভ। কিন্তু এই লাইনটাও আমরা একটু সংক্ষেপে পড়ে ফেলবো, এই লাইনটাও তোমার মুখস্থ করা লাগবে না। কি করতে হবে? দেখো, দিয়ে পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র পজিটিভ, মানে সব কি? তাহলে কি হবে? পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র পজিটিভ। রিপিট করো সবাই, কি হবে? পটাশিয়াম প্রবেশ করলে পট্টরন্ধ্র পজিটিভ। তাহলে পটাশিয়াম বেরোলে কি হবে? নেগেটিভ। তাহলে H+ বেরোলে কি হবে? পজিটিভ। তাহলে H+ প্রবেশ করলে কি হবে? নেগেটিভ। ডান, ঠিক আছে। ওকে, তাহলে ইমামুরার সাথে আমাদের কাহিনী ডান। এবার আসো পরের লাইনে কি পড়বো? এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে মেসোফিল কোষে পানির অভাব হলে কি তৈরি হয়? অ্যাবসিসিক অ্যাসিড। আমরা এই অভাব পড়বো না, আমরা পড়বো অভাবের জায়গায় সবাই লিখে রাখো অ্যাবসেন্ট। মেসোফিল কোষে পানির অ্যাবসেন্টে কি তৈরি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। কি মনে রাখবো আমরা? অ্যাবসেন্টে কি তৈরি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে অ্যাবসেন্টে কি তৈরি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, লিখছো? নাই তোমাদের বইয়ে দাগাইছো? লেখো, অ্যাবসেন্ট লেখো। তো না লিখলে কিভাবে হবে? তাহলে অ্যাবসেন্ট, তাহলে পানির অ্যাবসেন্টে কি তৈরি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। ওকে, অ্যাবসেন্টে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হবে। ডান। আর কার্বন ডাইঅক্সাইড যদি কখনো বেড়ে যায় তখন পত্ররন্ধ্র কি হবে? বন্ধ হবে। কেন জানো? কারণ পত্ররন্ধ্র দিয়ে সালোক সংশ্লেষণ করার জন্য কে প্রবেশ করে? কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বেড়ে গেছে, তাহলে পত্ররন্ধ্র তখন কি করে দিবে? আটকাই দিবে। ফলে তখন কি হবে? আটকে গেলে কি হবে? নেগেটিভ হবে। ওকে, নেক্সট দেখো, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। এখানে কিছু কথা লেখা আছে। ওই যে তোমাদের মনে আছে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি?
মেসোভিল টিস্যু, তো এই কথাগুলো লেখা আছে, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা এখানে থাকে লাগবে না। এবার দেখো আসো প্রভাবক পড়তে হয়। প্রভাবক, প্রসারণের প্রভাবক কয় রকম? দুই ভাগে ভাগ করা যায়, যে কোনো কিছু, বাহ্যিক আর কি অভ্যন্তরীণ। দেখো বাহ্যিকের মধ্যে প্রথমে কি আছে? আলো। আলো কি করে? কোন আলো? দেখো ব্লু লাইট। কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? ব্লু লাইট। কোন আলো? তাহলে নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে, ব্লু লাইট। তাহলে পত্ররন্ধ্র খোলে হচ্ছে ব্লু লাইট। তাপমাত্রা নর্মালি সমানুপাতিক টাইপের মনে রাখবা, কিন্তু এই পুরো জায়গাতে দুইজন হচ্ছে ব্যস্তানুপাতিক। উপরে লিখে রাখো আগে, মনে রাখবা আ সমানুপাতিক 1 বাই প্রচ্ছেদন, মানে প্রচ্ছেদনের সাথে আ গুলা সব কি হবে? ব্যস্তানুপাতিক। আ দিয়ে কার নাম আছে এখানে? আশফি। তাহলে আ দিয়ে কি হবে? আ দিয়ে হচ্ছে আগেই প্রসারণের সাথে কি ব্যস্তানুপাতিক। আপেক্ষিক আর্দ্রতা আর একটা হচ্ছে আবহমণ্ডলের চাপ, এই দুটো। আবার আলো কিন্তু না, আপেক্ষিক আর্দ্রতা আর কি আবহমণ্ডলের চাপ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রসারণ কি হবে? কমবে। আর আবহমণ্ডলের চাপ বাড়লে প্রসারণ কি হবে? কমবে। মনে থাকবে? তাহলে আর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এই লাইনটুকু মাথায় রাখলে হবে। আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রসারণ বেড়ে যায়, আর আবহমণ্ডলের চাপ বেড়ে গেলে প্রসারণ কি হবে? কমে যাবে। আমি সহজ করে যদি তোমাকে বলি, ধরো এদিকে যদি চাপ বেড়ে যায়, ধরো এখান থেকে বাতাস বাষ্প আকারে পানি বেরোচ্ছে, যদি পরিবেশের বায়ুমণ্ডলের চাপ যদি এর উপরে অনেক বেশি হয়, পানি কি এখান থেকে ছিদ্র দিয়ে বেরোতে পারবে? তাহলে কি চাপ বেশি হলে কি কম বেরোবে। আবার মনে করো আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, শতকরা জলীয় বাষ্পের পরিমাণ। যদি বাতাসে অনেক জলীয় বাষ্প থাকে, তাহলে কি এই জলীয় বাষ্প যখন দেখবে যে বাইরে অনেক জলীয় বাষ্প, তখন কি বেরোতে চাইবে? তখনও বলবে না আমি বেরোবো না, বাইরে অনেক জলীয় বাষ্প, তাই না? তাহলে অনেক বেশি আর্দ্রতা থাকলে ও আর বেরোবে না, ঠিক আছে? তখন কি হবে? কমে যাবে। ওকে, এবার আসো আবহাওয়া। মাটিস্থ পানি, এটা তোমরা পারবা। আর অভ্যন্তরীণ কি? মূল বিটপ অনুপাত, মানে নর্মালি উদ্ভিদের যা হয়, মানে মাটির নিচে আর উপরের অনুপাত কথা বলছে। পাতার আয়তন ও সংখ্যা, পাতার গঠন, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনী শক্তি। তারপরে প্রসারণের অপকারিতা কি? উইল্টিং। মনে করো একটা গাছ 10 লিটার পানি নিচ্ছে, নিয়ে 12 লিটার বের করে দিচ্ছে। 10 নিচ্ছে, 12 বের করতেছে। তাহলে একসময় কি হবে? নিজের দেহের পানি সব কমে যাবে, তখন সে কি হয়ে যাবে? নিস্তেজ হবে। তাকে কি বলা হয়? উইল্টিং। এই জন্য এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। আর হচ্ছে পানি শোষণ, পয়েন্টগুলো পড়বো, উপকারিতাগুলা। পাতা লবণ পৌঁছানো, পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ। 12 নম্বর পয়েন্টটা পড়ো। 12 নম্বর পয়েন্টে কি লেখা আছে? পাতায় ছত্রাকের আক্রমণ রোধ করে। পাতায় ছত্রাকের আক্রমণ প্রসারণ কেমনে রোধ করবে? দেখো প্রসারণ প্রক্রিয়াতে কি আমরা জানি যে মাটি থেকে পানিগুলো সব কোথায় যাবে? পাতায় যাবে না? পাতায় যাবে। তো পাতায় যাওয়ার পরে পাতায় পানিটা থেকে যাবে না, পানি বাষ্প আকারে উড়ে যাবে। পানির মধ্যে গেছিল লবণ, সে লবণটা কি হবে? পাতায়। তো পাতায় যদি লবণ থেকে যায়, এখানে কি ছত্রাক আসবে? লবণ থাকলে কি ছত্রাক আসবে? আসবে না। তো এইটাই হচ্ছে কথা। এবার বাকিটুকু পুষ্প, ফল সৃষ্টি, এগুলো পড়তে পারো। আর এগুলো পড়বো নাকি? অভিস্রবণ, ডিফিউশন। ডিফিউশন মানে কি? ব্যাপন। ব্যাপনের কনসেপ্ট কি? আমি অভিস্রবণটাকে বুঝাতে আগে ব্যাপনটা বলি। বতে ব্যাপন, মনে রাখবো বেশি থেকে কম। কিন্তু কে বেশি থেকে কমে, বেশি থেকে কমের দিকে যাবে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, কিন্তু কে যাবে? দ্রব। এটাই হচ্ছে ফ্যাক্ট, কে যায়। আর অভিস্রবণের ক্ষেত্রে কে যায় জানো? দ্রাবক। কে যায়? এটাই হচ্ছে পার্থক্য। অভিস্রবণের ক্ষেত্রে অভিস্রবণ ওয়ান কাইন্ড অফ ব্যাপন, কিন্তু কার ব্যাপন? দ্রাবকের ব্যাপন। আর হচ্ছে ডিফিউশন ব্যাপন, কার ব্যাপন? দ্রবের ব্যাপন। মানে দ্রব মানে তো বোঝো নাকি? দ্রবণের মধ্যে যা থাকে, দ্রাবকের মধ্যে যা থাকে। পানি আর চিনির মিশ্রণে পানি হচ্ছে দ্রাবক, চিনি কি? দ্রব। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে হচ্ছে ব্যাপন, ডিফিউশন। আর দ্রাবক যখন যাবে তখন তাকে আমরা কি বলবো? অভিস্রবণ। অভিস্রবণিক চাপটা আছে। প্লাজমোলাইসিস, দেখো এই যে প্রোটোপ্লাজমের সংকোচন, বহি অভিস্রবণ। আমি বলছিলাম না, বহি অভিস্রবণে পানি কি হয়? বাইরে বেরিয়ে যায়। মনে করো কোষ থেকে পানি বাইরে বের হয়ে গেল, মানে কোষের প্রোটোপ্লাজম থেকে পানি বাইরে বের হয়ে গেল। প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি না? প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি মনে আছে? 90 থেকে 70 থেকে 90% পানি। পড়ছো না নাকি? প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি। ওই যে ছোটবেলায় পড়ছো, যাই হোক সমস্যা নাই। তো প্রোটোপ্লাজম থেকে যদি পানি বেরোয় যায়, তখন প্রোটোপ্লাজম কি? সংকুচিত হবে। তাকে কি বলা হবে? প্লাজমোলাইসিস। কি বলা হবে? মানে প্রোটোপ্লাজম লাইসিস হবে, তাকে কি বলা হয়? প্লাজমোলাইসিস। আচ্ছা, আর উল্টা হইলে কি হবে? অন্ত অভিস্রবণ, পানি প্রবেশ করলে কি হবে? কোষটা স্ফীত হবে, তাকে বলা হয় টার্জিডিটি। আর এই প্রেশারকে কি বলা হয়? টার্গার প্রেশার। ইমবাইবিশনটা ইম্পর্টেন্ট, সবাই পারো তোমরা। ছোটবেলার অনেক ফেভারিট কোয়েশ্চেন, যে ইমবাইবিশন কাদের হয়? কলয়েড জাতীয় পদার্থ। কাদের?
ওই যে টিস্যু, কাঠ পড়ছো না? তাহলে কারা কারা আছে যে এরা সবাই হাইড্রোফিলিক, মানে পানিকে আকর্ষণ করে, পানিকে ভালোবাসে, তাই এদের নাম কি? হাইড্রোফিলিক। যেমন কি আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। কি কি আছে? আঠা, বলো সবাই, আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। তোমরা এগুলো পড়ছো, এগুলো সব পানি কি করে? শোষণ করে নিয়ে ফুলে ওঠে। আর বাষ্পীভবন কি? বাষ্পীভবন মানে হচ্ছে ধরো তুমি এক জায়গায় পানি রেখে দিছো, ন্যাচারাল প্রসেসে তোমার ওই যে সূর্যের কারণে বা বাতাসের কারণে পানি উড়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় বাষ্পীভবন। এটা কেমন প্রক্রিয়া? ভৌত প্রক্রিয়া, মানে তুমি কোনো কাজ করছো না, ন্যাচারালি ভৌতভাবে চলে যাচ্ছে। তাহলে ইমবাইবিশন কার কার হয় বলো? আঠা, সেলুলোজ, এস্টার্চ, প্রোটিন, জেলাটিন। এটা কি ধরনের পদার্থ? হাইড্রোফিলিক। তাহলে বলতো মোট মৌল কয়টা ছিল? 17টা। ম্যাক্রো কয়টা? 9টা। মাইক্রো 8টা, তাই না? গ্রাসের জন্য কি লাগবে? গ্রাস, সিলিকন, C4, সোডিয়াম। আচ্ছা, তারপরে আমরা পড়ছি যে ম্যাগনেসিয়াম কার জন্য লাগবে? ক্লোরোফিল তৈরির জন্য, তাই না? আর হচ্ছে বলতো আয়ন বিনিময়, এটা কিসের মধ্যে? নিষ্ক্রিয় নাকি সক্রিয়? নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয়তে শ্বসনের হার কি হয়? স্বাভাবিক থাকে, তাই না? আচ্ছা, আর প্রসারণ কি দিয়ে মাপা হয়? পটোমিটার, গ্যানং পটোমিটার। ওকে, তাহলে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আমরা দেখলাম এগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে। ওকে।